প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, শুভেন্দু অধিকারীদেরকে বিধানসভার বাইরে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে বিধানসভার অন্দরে নাকি খুবই খোশ মেজাজে ছিলেন। মানে বিধানসভার ভিতরে যে বক্তব্য ভাষণ সেটা তো হয়েছে, আমি তারপরে কথাটা বলছি। তারপরে ওনার যে চেম্বার বা রুম, সেখানে উনি নাকি খুবই খোশ মেজাজে ছিলেন এবং ওখানে যেসব সাংবাদিক ছিলেন তাদের একটা অংশকে নিয়ে বেশ অনেকটা আড্ডা দিয়েছেন, এমনটাও খবর। আমার কাছে ওই আড্ডার একটা বিবরণ এসছে লেখা আকারে। আমি দর্শক সেটা আপনাদেরকে পড়ে একটু শোনাবো। যারা ওখানে সাংবাদিক ছিলেন তাদের সঙ্গে কি কথা হয়েছে, কি খাওয়া দাওয়া হয়েছে, সব ডিটেল একেবারে। আমি দেখছি এক সাংবাদিক, মানে যারা ওখানে ছিলেন তাদের মধ্যেই এক সাংবাদিক, তার যে অভিজ্ঞতা হয়েছে সেটা উনি লিপিবদ্ধ করেছেন এবং সেটা হোয়াটসঅ্যাপে ঘুরছে, আমার কাছেও এসছে। আমি দর্শক সেটা আপনাদের সামনে দেখাবো এবং পড়ে শোনাবো কতটা খোশ মেজাজে ছিলেন এবং কি সব চর্চা হয়েছে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে। এই হচ্ছে লেখা, লম্বা লেখা দর্শক। ওয়েট, দেখুন, আপনারাও পড়তে পারবেন। এটা কালকের কথা। এখানে লেখা আছে আজ রাজ্যের শীর্ষ কর্তা খোশ মেজাজে ছিলেন। আমাদের মতো জনা 25 সাংবাদিকদের সঙ্গে আড্ডা মারলেন বিধানসভার তার একান্ত চেম্বারে। বললেন, এখানকার ব্র্যাকেটে আজকের কথা কেউ লিখবে না। ঘরে ঢোকার আগেই প্রত্যেককে ইয়া বড় কেকের দোকানের বাক্স, কার ঘরে নামটা করছি না, নিজ গুণে বুঝে নেন। এর আগে এত বড় রাজ্যের শীর্ষ কর্তার সঙ্গে কোনোদিন মুখোমুখি বসিনি। অবশ্য আমি প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে একদম একা ইন্টারভিউ করেছি। যাই হোক, কাগজে বা চ্যানেলে না লিখলেও আপনাদের মতো আমার গ্রুপ সদস্যদের কাছে বলতে অসুবিধা নেই। নাম তো বলছি না। প্রথমে ঘরে ঢুকতেই বললেন, সবাই খাবার খেতে আরম্ভ করো। আমি লজ্জায় এত বড় প্যাকেট খুলতে পারিনি। দেখলাম কৃষ্ণ দাস, কিংসুক প্রামাণিক, দুটো নাম এখানে উল্লেখ আছে সাংবাদিকের। কৃষ্ণ দাস, কিংসুক প্রামাণিকের মতো বড় বড় সাংবাদিকদের সঙ্গে বেশ সাবলীল তিনি। পরে তিনিই জানালেন, প্রথম জনের স্ত্রী ও পরের জনের ভাইকে কাউন্সিলর বানিয়ে দিয়েছেন তিনি। বাহ! পক্ষীকুলে নিজেকে বক মনে হচ্ছিল। যিনি লিখছেন তিনি কথা বলছেন। একে একে বিষয় উঠে এলো। প্রথমে এলো অক্সফোর্ড যাওয়ার অনুমতি পাওয়া নিয়ে। তিনি বললেন তার সঙ্গে আশাবুল কিংসুক যাবে। আচ্ছা, উনি ঠিক করে দিচ্ছেন কে কে যাবেন, কোন কোন সাংবাদিক যাবেন। অক্সফোর্ডে কি বলি শুনতে পারবে তোমরা। তখন এই গ্রুপে রনেনদার পোস্ট করা অক্সফোর্ড সফরের কথা মনে পড়লো। অ্যাকচুয়ালি অক্সফোর্ডে কি হচ্ছে না হচ্ছে একটা পোস্ট হয়তো উনি করেছেন রনেনদা, সেটাই বলছেন আর কি। চললো এ বিষয়ে 35 মিনিট আলোচনা। তারপর তার ছোট নাতি অর্থাৎ ভাইপোর ছোট ছেলে কি খায়, কি বলে, কি আনতে বলে তা নিয়ে 1 ঘন্টা আলোচনা। বাপ মাফ করবেন, চটি চাটা আমরা কলিগরা কেউ কেউ খেজুরে তেল মারা কথা অসহ্য। এবার কোন খাবারে ক্যালোরি নেই, কোনটা খাওয়া উচিত নিয়ে আরো 20 মিনিট। তিনি বলেন তিনি রোজ ওয়াকার মেশিনে 30 কিলোমিটার হাঁটেন। আমি হেসে উঠলাম, চেপেও নিলাম। আজ নাকি তিনি হাঁটেননি, হাঁটার জন্য নাকি তিনি ইন ব্র্যাকেটে তিনি সর্বশ্রেষ্ঠ। আইফোন কোম্পানি তার মোবাইলে মেসেজ পাঠায় হাঁটার জন্য বলে আমাদের বসিয়ে রেখেই 15 মিনিট ধরে ঘরের মধ্যেই হাওয়াই চটি পরে চটাস পটাস আওয়াজ তুলে হাঁটতে শুরু করে দিলেন। তিনি দলের লোকসভার বিষয়টি দেখেন এখন। সুদীপদা, সৌগতদা অসুস্থ, তাই আমি দেখি। রাজ্যের বিধানসভার বিষয়টা সিনিয়র মন্ত্রীরাই দেখে বলে দিলেন মাননীয়া। এবার ব্যাগ থেকে বাঁকুড়ার হলদে মুড়ির শিশি বার করে খেতেই চা আনিয়ে খেলেন তিনি। আমি বললাম, আমি এই মুড়ি খাইনি, মানে কখনো খাইনি আর যেটা বলার চেষ্টা হয়েছে।
আমাকে একটা কাঁচের প্লেটে দিলেন, আমি খেলাম সেই মুড়ি। এবার রাজ্যের উন্নয়ন নিয়ে নানা কথা, তারপর দীঘার জগন্নাথ মন্দির নিয়ে নানা তথ্য। উদ্বোধনের আগের দিন থেকে সাংবাদিকদের জন্য সেখানে একটা হোটেল ঠিক করে রেখেছেন বলে জানিয়ে দিলেন আজ। পুরীর গজার মতো দীঘারও 2-3টে বিখ্যাত মিষ্টি থাকবে। এমনকি পুরীর মন্দিরের চূড়ায় উঠে রোজ পতাকা লাগানোর মতো দীঘাতেও এরকম মন্দিরে উঠে মানে ওঠার ব্যবস্থা থাকছে। মদনদা বড্ড পার্টির অন্দরের কথা বাইরে বলে ফেলেন বলেও মন্তব্য করলেন তিনি আজ খুব খোশ মেজাজে ছিলেন, তারপর হঠাৎ চলে গেলেন। বিধানসভায় পিসির ঘরে ঢুকে একজন সাংবাদিকের অভিজ্ঞতা, মানে ওইটা পাঠানো হয়েছে আমাকে, আবার নিচে ওইটাও লিখে দেওয়া হয়েছে যে বিধানসভায় পিসির ঘরে ঢুকে একজন সাংবাদিকের অভিজ্ঞতা। তার মানে দর্শক, শুভেন্দু অধিকারীদেরকে বিধানসভার বাইরে রেখে তাদেরকে সাসপেন্ড করা ইত্যাদি করে নিজে বেশ খোশ মেজাজেই গতকাল কাটিয়েছেন। বিধানসভাতে বক্তব্য তো রেখেছেন, ভাষণ তো দিয়েছেন, মুসলিমদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, কারণ শুভেন্দু অধিকারী যেহেতু মুসলিম এমএলএ সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন, তাতে গর্জন প্রকাশ করে বেশ বার্তা দিয়েছেন। তারপর খোশ মেজাজে আড্ডা মেরেছেন বিধানসভাতে। তোমরা নাচো, আমরা মজা করি, আমরা আমাদের মতোই মানে বেশ স্বাচ্ছন্দ্যে আছি, এই আর কি বিষয়। খানা পিনা আড্ডা, সাংবাদিকদেরকে খুশি করার জন্য বড় বড় কেকের প্যাকেট, এমন প্যাকেট যে ওই সাংবাদিক বলছেন খুলতেই লজ্জা পাচ্ছিলাম, এত খাওয়া দাওয়ার ব্যবস্থা। তারপরে সব পুরো আড্ডা গল্প, ওনার সব কারিগরি দেখানো, হাঁটা চলা, বক্তব্য ভাষণ, ওনার নাতি কি চাই অমক তমক, অক্সফোর্ডে যাবেন কি বলবেন শোনাবেন, কোন কোন সাংবাদিক যাবেন, তারপরে কোন সাংবাদিকের ওয়াইফকে ভাইকে কি করে দিয়েছেন, সব বলেছেন, সব গল্প বলেছেন। কোনো কথা লোকান না, কিন্তু সব বলে দেন। আর বলে দেন বলে আমরা আর অনেক কিছু জানতেও পেরে যাই। এটা বলা হয়েছিল বাইরে কিছু বলবেন, কেউ কিছু বলবে না, কিন্তু বললে হবে। সোর্সের মধ্যেও তো ভূত থাকে, বা হয়তো আপনার এতে বাধ্য হয়ে ওখানে বসছেন, চর্চার মধ্যে অংশ নিচ্ছেন, কিন্তু তা বলে কেকের প্যাকেট দিলেই কি সবাই চুপ করে যাবেন? আপনার আচার আচরণ সবাই কি ভালোভাবে নেন? সব সাংবাদিক ভালোভাবে নিলে এই ধরনের বয়ান সামনে আসে কোন সাংবাদিকের? কি মনে করেন আপনি নিজেকে? এখনো কেন যে লোকজন বোঝেন না ওনার মানে চালচলন, অনেকে আমি শুধু ভাবি। এমন ভাব দেখালেন শুভেন্দু অধিকারী বিরাট এ করে ফেলেছেন, আর মুসলিমদের পাশে থাকার বিরাট বার্তা, এবং উনি খুব উদ্বিগ্ন এমন ভাব দেখালেন। তারা ঘুরে করে চলে এলেন বিধানসভাতে হঠাৎ। কি উদ্বিগ্ন, কি উদ্বেগ! তো উদ্বেগ হলো কোথায়? ওই বিধানসভাতে লোক দেখানো। তারপর বেশ খোশ মেজাজে মুসলিমরা ভাবলেন, ওহ আমাদের পাশে দিদি, আমাদের পাশে দিদি, হয়ে গেল। তারপর বেশ খোশ মেজাজে, কোনো উদ্বেগ নেই, বেশ স্বাচ্ছন্দ্যে খোশ মেজাজে ওখান থেকে খানা পিনা করে বেরিয়ে চলে গেল। আর একটা খোশ মেজাজের কারণ আছে, শুভেন্দু অধিকারীদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছে, তবে তার বাবা তুলে হাত তুলে কি সব বলা টলা হয়েছে না, এসব হয়েছে, অনেক বলেছি, আমি দেখাচ্ছি, পাওয়ার দেখাচ্ছি, ক্ষমতা দেখাচ্ছি, তার জন্য খোশ মেজাজ হতে পারে। সাংবাদিকরাও যাতে ঠিক করে দেখেন, রিপোর্ট লেখেন, হতে পারে তাদেরকে সন্তুষ্টি করার জন্য একটু মিষ্টি মুখ, একটু পেটে কিছু দেওয়া, খিদে মেটানো। কিন্তু এইভাবে কি হয়? কেউ কেউ করতে পারেন, কিছু কিছু সাংবাদিক হয়তো আছেন, ওনার মতো করেই লিখবেন, ওনার মতো করেই বলবেন, উনি যেমন চাইছেন তেমনটাই তারা করবেন, যেটা চান না সেটা তারা বলবেন না। আছেন হয়তো কিছু সাংবাদিক, অবশ্যই, সবাই তো না। সবাই হলে তো এই খবর তো প্রকাশ্যে আসতো না। আসতো কি? ওই 25 জন না কজন বললেন, তাদের মধ্যেই অনেকজনই এইরকম আছেন। একজন লিখেছেন, কিন্তু অনেকজনই এরকম আছেন। দর্শক, এই হচ্ছে ব্যাপার। তথ্য কি আর গোপন থাকে? কি চলে বিধানসভার অন্দরে? একটা ক্যামেরার সামনে, একটা ক্যামেরার বাইরে, খোশ মেজাজ। অবশ্যই দর্শক বলবেন যা বলার। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কার কথা বলা হয়েছে। আমাদের তো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এখন অক্সফোর্ডে যাবেন, আবার কি অক্সফোর্ড, আর একটা জিনিস আমি একটা খবরও করেছিলাম, অক্সফোর্ড করে যা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি অক্সফোর্ডে একটা কলেজ, অক্সফোর্ড ইউনিভার্সিটি না, কিন্তু ওর অধীনে একটা কলেজ, একটা প্রোগ্রাম। তো যারা অর্গানাইজ করছেন তাদের সঙ্গে ওনার অনেক আগেকারের সম্পর্ক, মানে এখানে মানে যারা সব যুক্ত আছেন তাদের মধ্যে কেউ না কেউ বিজনেস সম্মেলনে বা কেউ এসছিলেন কোন একটা সময়ে। এরকম ব্যাপার, নিজেদের মধ্যে ব্যাপার। তো একটা প্রোগ্রাম ইন্টারাকশন অর্গানাইজ করাটা কি বিরাট ব্যাপার নাকি?
এটার ভাবার কোনো কারণ নেই যে উনাকে একবারে ওনার কৃতিত্ব, ওনার কাজকর্মের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইনভাইট করা হয়েছে, ওইটা না কিন্তু বিষয়টা, ওটা না। সব লোক ফিট আছে, ব্যবসায়ী কি সব যোগ আছে, লোকের সঙ্গে এ করে একটা প্রোগ্রাম, ইন্টারাকশন প্রোগ্রাম। উনি যাবেন অ্যাকচুয়ালি, দেখাচ্ছেন আমি বিদেশ যাচ্ছি। নরেন্দ্র মোদী তো অনেক দেশে যাচ্ছেন, তো উনিও যাচ্ছেন, অনেকদিন যেতে পারেননি, স্পেনে গিয়েছিলেন, তো উনি বিদেশ যাবেন, সেটাও দেখানো আর কি, ছাড়পত্র পেয়েছেন, তো যাবেন। তো সেটা আর কি একটু ফলাও করা, বলা, কিন্তু ওই আর কি বুঝতে পারছি অশ্বডিম্ব হবে। মানে স্পেনে গিয়েও তো অত অত টাকা খরচা করে গিয়েও বিগ জিরো, কিছুই হয়নি। বিজনেস সম্মেলন করেছেন, কত কি করেছেন, কোনো বিজনেস আসেনি। এমনকি ওই ফুটবল একাডেমি, লা লিগা, কত বড় করে প্রচার, সে একাডেমি আজও তৈরি হয়নি। সৌরভ গাঙ্গুলি ওখানে গিয়ে বললেন আমার বিরাট ইস্পাত কারখানা না কি কারখানা হবে, সেটা আজও হয়নি। লুলু দুবাইয়ের মল তৈরি করবেন নিউ টাউনে না কোথায়, আজও হয়নি। শুধু উনি গেছেন, ওখানে লম্ফ করেছেন, মানে জগিং করেছেন, গান বাজনা কি সব করেছেন, দেখেছিলাম ভিডিও এসেছিল ওই, আর খানা পিনার কিছু ছবি এসেছিল ওই, কিছুই হয়নি, বিগ জিরো। এটাও বিগ জিরো, কিন্তু সরকারি খরচে ঘুরতে যাওয়া হচ্ছে কার্যত, এটাও বিগ জিরো। এটা কি ওনার ছবি আঁকার টাকাতে যাচ্ছেন? এটাও বিগ জিরো হবে, বেকার। আপনারা, আমি তো আগেই বলেছি, কলকাতার কোম্পানি, মানে কলকাতার হেড অফিস বিভিন্ন কোম্পানির ছিল 2000+, 19 থেকে 24-এর মধ্যে তারা কলকাতা থেকে অন্যত্র অফিস সরিয়ে নিয়েছে। এখানে অফিস রেখে কাজকর্ম ঠিক করে করা যাচ্ছে না, নানান সব কারণ দেখানো হয়েছে। আর লন্ডন থেকে নাকি ইনভেস্টর এখানে এসে ইনভেস্ট করবে বাংলাতে। বাংলার যে ইমেজ করেছেন, চুরি, দুর্নীতি, ডাকাতি, এখানে কে ইনভেস্ট করতে আসবেন? আপনার রয়্যাল বেঙ্গল টাইগার দেখে ইনভেস্ট করতে আসবেন নাকি? শুধু গল্প শোনার লোককে, বাংলাতে কি নেই, রয়্যাল বেঙ্গল টাইগার, টাইগার থেকে ইনভেস্টাররা কি করবেন? তো ভয় আরো আসবেন না? তো টাইগার তো নিশ্চয়ই, রয়্যাল বেঙ্গল টাইগার আছে সুন্দরবনে, কিন্তু আপনাদের অন্যান্য টাইগাররা যেভাবে ঘুরছেন, কেউ বীরভূমে, কেউ অন্যত্র, আপনাদের কথায় সব টাইগার, সেই টাইগারের ভয়ই তো যারা শিল্পপতি, যারা বিজনেসম্যান, তারা তো, মানে যারা এখানে আছেন তারা পালিয়ে যাচ্ছেন, আর ওই টাইগারের ভয়ে অনেকে আসতে চাইছেন না, সেই জন্য তো ইনভেস্টমেন্ট নেই। সেই জন্য তো আপনি চপ শিল্প ইত্যাদি বলছেন করতে বেকারদেরকে, চাকরিও নেই, শিল্পও নেই, তো আবার লন্ডনে গিয়ে কি করবেন? ওই দেখানো। তবে সাংবাদিকদের সব নিয়ে যাবেন ঠিক করেছেন, ঠিক আছে, ভালো করেছেন, কিন্তু কোনো চামচচোর কাউকে নিয়ে যাবেন না। এর আগে তো গিয়ে এক সাংবাদিক আপনার সঙ্গে গিয়ে চামচ চুরি করেছিলেন, রূপোর চামচ, হোটেল থেকে। রূপোর চামচ নিয়ে একটা লুকিয়ে নিই, ধরা পড়ে যাবে সেটা ভাবতে পারেনি, যে সিসিটিভি আছে ভাবতে পারেনি, তাকে 50 পাউন্ড জরিমানা দিতে হয়েছিল। তো এরকম নিয়ে আবার কুকর্মের ভাগিদার হতে যাবেন না, ঠিকঠাক সাংবাদিক নিয়ে যাবেন। সে যান, যা পারেন করুন দর্শক। আমাদের আর কি আর বলবো, উনি মুখ্যমন্ত্রী, উনার পাওয়ার আছে, উনি উনার মতো করে করবেন। কিন্তু এইসব হয়েছে বিধানসভার অন্দরের খবর তো সহজে পান না, অফ দ্য ক্যামেরা খবরটাকে সামনে এনে দিলাম। এবার দর্শক বলবেন যা সব বলার, এই এটা বা যা সব হয়েছে অবশ্যই বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।